ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? বন্ধুরা, আমরা সবাই ইন্টারনেট ব্যবহার করি এবং প্রতিদিন অনেক কিছু ইন্টারনেটে দেখি, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন যে ইন্টারনেটের পিছনে পৃথিবীর কেমন এবং ইন্টারনেট কোথায় এবং কিভাবে কাজ করে? এই বিষয়টিকে একটি দারুণ এবং ভিজুয়াল স্টাইলে এই মুভিটিতে দেখানো হয়েছে। তাহলে চলুন শুরু করি। এই মুভিটির নাম সাইবার হাইজেস্ট। মুভিটির শুরুতে আমরা টম নামক একজন হ্যাকারকে দেখি, যার বস ফ্রান্সকি তাকে হংকংয়ের একটি বড় ব্যাংক ম্যানসাং ব্যাংক হ্যাক করার জন্য বলে। ম্যানসাং ব্যাংক ছিল ওই শহরের সবথেকে বড় একটি ব্যাংক এবং তারই নির্দেশে টম পরবর্তী 10 মিনিটে সেই ব্যাংকের সমস্ত সার্ভার হ্যাক করে নেয় এবং কয়েক মিনিটের মধ্যেই সেই ব্যাংকের অ্যাকাউন্ট থেকে কোটি কোটি টাকা টম তার বসের অ্যাকাউন্টে পাঠিয়ে দেয়। এদিকে আমরা স্কাই 3 নামক একটি সাইবার সিকিউরিটি কোম্পানিকে দেখি, যেখানে সমস্ত কর্মীরা তাদের কম্পিউটারে বসে সাইবার আক্রমণ বন্ধ করার চেষ্টা করছেন। এবং আপনাদের তো জানাই আছে এই সাইবার আক্রমণটি করেছে টম। কিন্তু টম ব্যাংকের সার্ভার আক্রমণ করেছিল, তাহলে সাইবার সিকিউরিটির কোম্পানির লোকদের কি হচ্ছে? বন্ধুরা, এর কারণ হলো টমের হ্যাকিং করার পরেও সাইবার সিকিউরিটির কোম্পানির কর্মীরা কিছু বুঝতে পারে না। কিন্তু তারপরেই আমরা জানতে পারি যে ফ্রান্সকি যে টমকে এইসব করার জন্য বলেছে সেই সাইবার সিকিউরিটির কোম্পানিতে সিনিয়র কর্মকর্তা এবং সেই ব্যাংকের সার্ভার আক্রমণ করাচ্ছে। যদিও টম এই কোম্পানিতে কাজ করে না, কিন্তু পরিস্থিতি নিজের হাতে চলে যেতে দেখে সেই কোম্পানির এক কর্মী জেসন কেভিনকে কল করে, যিনি এই কোম্পানির আরেক কর্মী। তখন তাদের কথা থেকে জানা যায় যে কেভিনের একটি মেয়ে আছে যার নাম ববি এবং সম্প্রতি তার হার্ট সার্জারি হয়েছিল, যার কারণে কেভিন কিছুদিন কাজ থেকে দূরে ছিল। তখন তিনি তার মেয়েকে স্কুলে ভর্তি করানোর জন্য গিয়েছিলেন, কারণ মেয়েটি গত 3 বছর ধরে অসুস্থতার কারণে স্কুলে যেতে পারেনি। তবে কেভিন যখন কোম্পানির কল পায় তখন সে কোনো দেরি না করে ইমিডিয়েটলি সেখানে পৌঁছে যায়। কেভিন সেখানে গিয়ে দেখে যে সবাই মিলে সাইবার আক্রমণ বন্ধ করার চেষ্টা করছে, কিন্তু কেউ কিছু করতে পারছে না, কারণ হ্যাকার ইতিমধ্যে সার্ভারটি পুরোপুরি নিজের কন্ট্রোলে নিয়ে নেয়। যার কারণে কেভিন বুঝতে পারে যে সে যদি দ্রুত কিছু করে তবুও হ্যাকারকে থামাতে পারবে না। তাই কেভিন তার নতুন করা ফায়ারওয়াল এক্স দ্রুত সিস্টেম লঞ্চ করে এবং কিছু সময়ের মধ্যে হ্যাকার দ্বারা যেসব অবৈধ লেনদেন হচ্ছিল তা বন্ধ হয়ে যায়। এরপর সবাই কেভিনের উপর খুশি হয়ে যায় যে সে সেই কাজটি করেছে যা কেউ করতে পারেনি। তবে বন্ধুদের মধ্যে একজন ছিল যিনি এই কাজটিতে অখুশি ছিল, যাকে আপনি অনুমান করতে পারেন। সেটা হলো ফ্রান্সকি, যিনি কেভিনের সিনিয়র এবং যেই ব্যক্তি এই আক্রমণের পরিকল্পনা করেছিলেন। তবে ফ্রান্সকি সরাসরি কেভিনের উপর রাগ দেখাতে পারে না, কারণ সে বলতে পারবে না যে তুমি আমার পরিকল্পনাটি নষ্ট করে দিয়েছো। তাই সে কেভিনকে বিরক্ত করতে নতুন একটি অজুহাত নিয়ে আসে। সেটি হলো, তুমি কেন আমাদের অনুমতি ছাড়া নিজের তৈরি করা ফায়ারওয়াল ইনস্টল করেছো? যদি এতে আমাদের কোম্পানির কিছু হয়ে যেত, এবং আরও অনেক কিছু সে কেভিনকে চেঁচিয়ে বলে। তবে শেষে কেভিন তো আক্রমণটি থামিয়ে দিয়েছিল, তাই খুব দ্রুত তাকে শান্তও হতে হয়। এরপর আমরা জানতে পারি যে যখন কেভিন আক্রমণ থামিয়েছিল তখন পর্যন্ত ব্যাংক থেকে অনেক টাকা চলে গিয়েছিল। তখন যতটুকু ফ্রান্সকের প্রয়োজন ছিল ততটা থেকেও বেশি টাকা চলে গিয়েছিল এবং ব্যাংকের লেনদেন হিস্ট্রি মুছে ফেলা হয়েছিল, যাতে এটা জানা না যায় যে হ্যাকার কোথায় টাকা পাঠিয়েছে। তবে যতটুকু প্রয়োজন ছিল তার থেকেও বেশি টাকা চলে যাওয়ার পরেও ফ্রান্সকে কেন রাগ ছিল? এর উত্তর আমরা পরবর্তী দৃশ্যে পাই, যেখানে জানা যায় যে ফ্রান্সকি একা এই আক্রমণে জড়িত ছিল না, এমনকি কোম্পানির ম্যানেজার চেনও এতে অংশ নিয়েছিল। এবং চ্যান ফ্রান্সকিকে তার কেবিনে ডেকে জিজ্ঞেস করে, যখন তোমাকে বলা হয়েছিল যে ব্যাংক থেকে কত টাকা তুলতে হবে, তুমি কেন $500 মিলিয়ন বেশি টাকা তুলে নিলে? ফ্রান্সকি উত্তর দেয়, কারণ আমারও টাকা দরকার ছিল, তাই আমি নিজের জন্য একটু বেশি টাকা তুলে নিয়েছি। এবং খুব রুক্ষভাবে ফ্রান্সকি এই কথা বলে চলে যায়, যার ফলে চেনের মুখে রাগ স্পষ্টভাবে দেখা যায়। আমরা পাং নামক এক মনি মাফিয়াকে দেখতে পাই এবং তখন জানা যায় যে আসলে পাংই ছিল এই ফ্রান্সকি এবং চ্যানের কাছ থেকে এই কাজটি করিয়ে নিয়েছিল, অর্থাৎ এই বসদেরও বস ছিল পাং। তখন চেন ফ্রান্সকিকে জিজ্ঞেস করে, এবার পরিকল্পনা অনুযায়ী কেন এত বেশি টাকা লুট করা হলো? এই প্রশ্নের কোনো পরিষ্কার উত্তর চ্যান দিতে পারে না, কারণ সে কি বলবে। এই ব্যাপারটি লক্ষ্য করে পাং চ্যানের ভাইকে নিয়ে আসে এবং চ্যানের সামনে তার লোককে বলল, ওর জীবন নিতে বলো। তখন চ্যান কাঁপতে কাঁপতে পাংকে জানায় যে ফ্রান্সকি পরিকল্পনা বদলে ফেলেছিল এবং নিজের লোভের কারণে বেশি টাকা লুট করেছে। এটি শুনে পাংয়ের রাগ আকাশ ছোঁয়া হয়ে যায় এবং পরবর্তী দৃশ্য থেকে আপনি বুঝতে পারবেন যে পাং কতটা ভয়ানক ব্যক্তি।
পাং চেনকে বলল, তুমি এখনই ফ্রান্সকি এবং তার পুরো পরিবারকে ডিনারের জন্য আমন্ত্রণ জানাও। চ্যান এই কাজটি করে এবং পরবর্তী মুহূর্তে ফ্রান্সকি তার পরিবারকে নিয়ে চ্যানের বাড়ির দিকে রওনা দেয়। পাং তার হ্যাকারদের মাধ্যমে ফ্রান্সকির গাড়ি নিয়ন্ত্রণ করায়, গাড়ির দরজা বন্ধ করে এবং গাড়ির গতি 150 কিলোমিটার পার আওয়ার করে দিয়ে গাড়িটি হঠাৎ থামিয়ে দেয় যাতে ফ্রান্সকি সেটি নিয়ন্ত্রণ করতে না পারে, যার ফলে তার পরিবারের একটি দুর্ঘটনা ঘটে। তাতে সন্তানদেরও মৃত্যু হয়, তবে বন্ধুদের মধ্যে ফ্রান্সকি এবং তার স্ত্রী বেঁচে যায়। কিন্তু পাং এর রাগ তখনও শান্ত হয়নি। পাং তার হ্যাকারদের মাধ্যমে গাড়িটি বিস্ফোরিত করে দেয় এবং তারপর শেষমেশ ফ্রান্সকি এবং তার স্ত্রীরও মৃত্যু হয়। কি বন্ধুরা, এখন পরবর্তী মুহূর্তে পাং এর লোকেরা ফ্রান্সকির পরিবারের জ্বলন্ত ভিডিও তৈরি করে এবং সেই ভিডিও পাং এর কাছে পৌঁছিয়ে দেয়, যেখানে সে চ্যানকে দেখায় যে কেবল 10 মিনিটে আমি ফ্রান্সকির পুরো পরিবারকে শেষ করে দিয়েছি। তখন চ্যানের অবস্থা খুবই খারাপ হয়ে যায় এবং সে ভয় পায় যে আমি খুব ভুল মানুষের সঙ্গে কাজ করার সিদ্ধান্ত নিয়েছিলাম। যাই হোক, এখন ফ্রান্সকি আর নেই, তাই তার পোস্ট চ্যানকে কেভিনকে দিয়ে দেয়। তার সাথে সে তাকে একটি বাড়ি উপহার দেয়। এরপর আমরা কেভিনকে অফিসে কাজ করতে দেখি। সেখানে সে জ্যাসনকে জানাচ্ছে যে তার মেয়ের স্কুলে অ্যাডমিশন করাতে পারছে না। স্কুল কর্তৃপক্ষ তাকে অ্যাডমিশন করাতে চাইছে না কারণ একটি শিক্ষক ভর্তি করাতে দিচ্ছে না, আর ভর্তি করানোর জন্য $5 মিলিয়ন দাবি করে, আর আমার কাছে এত টাকা নেই। এবং ঠিক তখনই আমরা একটি দৃশ্য দেখি যেখানে কেভিন এই বিষয়ে তার মেয়ের ভর্তি নিশ্চিত করার জন্য কেভিনকে চেষ্টা করে, যা তার জন্য কোনো বড় ব্যাপার ছিল না, তবে এটি ভুল পথ ছিল, তাই সে মাঝপথে তা বন্ধ করে দেয়। তারপর কয়েকদিনের মধ্যে কেভিনের ব্যাংক অ্যাকাউন্টে কিছু র্যান্ডম অ্যাকাউন্ট থেকে প্রচুর টাকা আসতে থাকে এবং তার মেয়েরও ভর্তি হয়ে যায়। যেহেতু কোনো অজানা ব্যক্তি কেভিনের হয়ে টাকা পরিশোধ করছিল এবং শিক্ষকও তার টাকা পেয়ে যায়, এই সব কেভিনের জন্য খুব বিস্ময়কর ছিল কারণ সে বুঝতে পারছিল না যে এটা কে করছে। তবে খুব শীঘ্রই সে এর উত্তর পেয়ে যায়। চ্যান তাকে দেখা করতে বলে, যেখানে সে তাকে সব সত্যি জানিয়ে দেয়। এই সাইবার আক্রমণ আমি নিজেই করিয়েছি এবং এখানে চ্যান কেভিনকে তার সাথে যোগ দেওয়ার প্রস্তাব দেয়। এই বলে যে তুমি তোমার ব্যাংক অ্যাকাউন্টে যে টাকা এসেছে, যদি তুমি আমাদের সাথে যোগ দাও তাহলে এর দ্বিগুণ তোমার অ্যাকাউন্টে চলে আসবে। কিন্তু কেভিন সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে এবং উল্টো পুলিশকে জানানোর ভয় দেখায়। এবার চ্যান কেভিনকে মনে করিয়ে দেয়, মনে রেখো একসময় তুমি খুব খারাপ মানুষ ছিলে এবং কিছু টাকার জন্য তুমি জেলেও গিয়েছিলে, আমি এটা জানি। কিন্তু কেভিন বলে, এখন আমি এইসব থেকে অনেক দূরে চলে এসেছি। ঠিক তখনই আমরা লক্ষ্য করি যে কেভিন একটি ডিভাইস দিয়ে চ্যান এবং তার কথা রেকর্ড করছে। সম্ভবত সে আগেই বুঝে গিয়েছিল যে চ্যানই এইসব কাজ করছে, কিন্তু চ্যানও এই ব্যাপারটি বুঝে ফেলে এবং কেভিন থেকে সেই ডিভাইসটি নিয়ে পানিতে ফেলে দেয়, তারপর সেখানে থেকে চলে যায়। এখন সন্ধ্যা। কেভিন যখন বাড়ি ফিরছিল তখন পুলিশ অফিসাররা তাকে রাস্তায় থামিয়ে পুলিশ স্টেশনে নিয়ে যায়, যেখানে হেড অফিসার কেভিনকে প্রশ্ন করে, তোমার ব্যাংকে এত টাকা কোথা থেকে আসলো? এবং এখানে জানা যায় যে অফিসারদের আগে ফ্রান্সকির উপরও সন্দেহ ছিল যে সে এই আক্রমণ করিয়েছিল, কিন্তু এখন তারা মনে করছে যে কেভিনও ফ্রান্সকির সঙ্গে মিলেছে এবং টাকার লোভে ফ্রান্সকিকে হত্যা করেছে এবং এখন চুরি করা টাকায় মানি লন্ডারিং করার চেষ্টা করছে। কেভিন শুধু একটি কথাই বলে, দেখুন আমি কিছু জানতাম না এবং আমাকে ফাঁসানো হচ্ছে। আর এখানে আমরা বুঝতে পারি যে কেভিনকে চ্যানই ফাঁসাচ্ছে। কেভিন তখন বলে, তবে আমার কাছে এর প্রমাণ নেই। যদি আমাকে কিছু সময় দেওয়া হয় তবে আমি প্রমাণ নিয়ে আসব যে এই সাইবার আক্রমণের পিছনে কে ছিল। এটা শোনার পরে প্রথমে সুয়েন বিশ্বাস করতে চায় না, কিন্তু পরে সে কেভিনের কথা মানে এবং তাকে প্রমাণ এনে দেওয়ার জন্য বলে। এরপর কেভিন যখন অফিসে কাজ করছিল তখন চ্যান টমকে বলে অন্য একটি ব্যাংক সাইবার আক্রমণ করার জন্য, যাতে তারা সেই ব্যাংক থেকে $2 মিলিয়ন লুট করতে পারে। টম এরপর কাজ শুরু করে এবং কেভিনও বুঝতে পারে যে চ্যান এখন আরেকটি ব্যাংককে তার শিকার বানাচ্ছে, তাই সে তাড়াতাড়ি অফিসার সুয়েনকে এই ব্যাপার জানিয়ে দেয় এবং সাইবার আক্রমণ থামানোর চেষ্টা করে। এবার কেভিন আগে থেকেই আক্রমণের পরিকল্পনা জানতো এবং আগের আক্রমণ থেকে শিক্ষা নিয়ে সে ফাবেল এক্স এর আপগ্রেডেড ভার্সন তৈরি করেছিল, যেটি ছিল ফার্স এক্স, তার সিকিউরিটি এআই এর সাহায্যে কেভিন আক্রমণটি অনেকটা থামিয়ে দিতে সক্ষম হয় এবং একই সাথে যেখানে লেনদেন হওয়ার কথা ছিল
এবং কোথায় যাচ্ছে সেই সব তথ্য তার কাছে চলে আসে। এখন তার কাছে চ্যানের বিরুদ্ধে একটি শক্ত প্রমাণ ছিল। কেভিন তারপর প্রমাণ নিয়ে পুলিশ স্টেশনে দৌড়ে যায়, কিন্তু মাঝপথে চ্যানের লোকেরা তাকে আটক করতে আসে। তবে কোনোভাবে মার খেয়ে মারাত্মক আঘাত পেয়ে সে পুলিশ স্টেশনে নিরাপদ পৌঁছায়। কিন্তু যখন সে এই প্রমাণ অফিসারকে দিতে যাচ্ছিল, তার আগেই তার স্ত্রী সেখানে চলে আসে এবং জানায় যে তার মেয়ে ভবিকে কেউ কিডন্যাপ করেছে। এবং একই সাথে তার কাছে একটি বার্তা আসে যে তুমি তোমার কাছে যেই প্রমাণটি রেখেছো সেটা আমাদের কাছে দিয়ে দাও এবং তোমার মেয়েকে বাঁচিয়ে নাও। এখন না চাইলেও কেভিনকে প্রমাণটি অফিসারকে না দিয়ে আবার অফিসে গিয়ে চ্যানকে দিতে হয়। সেখানে চ্যান তাকে আবার সিস্টেম রিস্টোর করতে বলে, যাতে চ্যানের অবৈধ লেনদেন বন্ধ হয়ে গিয়েছিল এবং সে আবার কাজ শুরু করতে পারে। কেভিনের তখন এই কথাটি মেনে নিতে হয় এবং সে নিজের সিস্টেমকে ভাঙতে শুরু করে। এদিকে সে খুব চাতুরীর সাথে তার মেয়ের অবস্থান খুঁজে বের করে নেয়, কারণ ববির হাতে একটি ট্র্যাকিং ওয়াচ ছিল। এরপর কেভিন সেই অবস্থান তার স্ত্রী স্টেসিকে পাঠিয়ে দেয় এবং স্টেসি ববির কাছে পৌঁছে তাকে উদ্ধার করে। কিন্তু ঠিক তখনই সেখানে অফিসাররা চলে আসে, যারা ববিকে হাসপাতালে নিয়ে যায়, কারণ কিডন্যাপ হওয়ার পর তার অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। তবে এই অফিসাররা স্টেসিকেও গ্রেফতার করে নেয়, কারণ তারা জানতে পারে যে কেভিনের কাছে সাইবার আক্রমণের প্রমাণ ছিল, কিন্তু সে সেটা অফিসারদের দেয়নি এবং সেই ডিভাইসটি ভেঙে ফেলেছে। এর জন্য কেভিনকে পলাতক ঘোষণা করে এবং স্টেসিকেও গ্রেফতার করা হয়। যখন কেভিন এটি জানতে পারে, সে স্টেসিকে বাঁচাতে তাদের কাছে চলে আসে। যদিও যখন কেভিন জানে যে প্রমাণের জন্যই তার স্ত্রী স্টেসিকে ধরেছে এবং তার পেছনে ওয়ারেন্ট জারি করেছে, তখন সে খুব ভেঙে পড়ে, কারণ এখন তার কাছে আর কোনো প্রমাণ নেই। তাকে চ্যানের বিরুদ্ধে আবার নতুন করে প্রমাণ সংগ্রহ করতে হবে, যার জন্য সে তার বন্ধু মাইকের সাহায্য নিতেও প্রস্তুত ছিল। কেভিন চ্যানের ফোন হ্যাক এবং সেখানে সে চ্যানের কিছু গোপন অ্যাপস পায় এবং ঢোকার চেষ্টা করে, যেখানে তাকে আইডি পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন ছিল, কিন্তু তার কাছে সেটি ছিল না। তাই সে অ্যাপের সার্ভার হ্যাক করে এবং চ্যানের আইডি ও পাসওয়ার্ড খুঁজতে থাকে। এবং তখন সে একটি অ্যামেজিং তথ্য জানতে পারে যে চ্যানের অনেকগুলো অ্যাকাউন্ট তৈরি করা আছে এবং এমনকি বাস্তব জীবনেও তার কাছে অনেক পাসপোর্ট রয়েছে, অর্থাৎ সে তার একাধিক ভুয়া পরিচয় তৈরি করে রেখেছে। কেভিন একে একে সব আইডি এবং পাসওয়ার্ড ট্রাই করতে থাকে, যাতে অনেক সময় লেগে যায়, কিন্তু পরে একটি আইডি এবং পাসওয়ার্ড কারেক্ট হয়। লগ ইন করার পর কেভিন জানতে পারে যে চ্যান তার সমস্ত ডাটা মুছে ফেলেছে, অর্থাৎ এখন এই পদ্ধতিও ব্যর্থ হয়ে গেছে। তখন কেভিন চ্যানের কিছু ব্যক্তিগত মেসেজ থেকে জানতে পারে যে চ্যান মনি মাফিয়া পাংয়ের জন্য কাজ করছে। এরপর কেভিন পাংকে ট্র্যাক করতে শুরু করে এবং সে তার গাড়ির সিসিটিভি ক্যামেরা হ্যাক করে ফেলে। সে দেখে যে পাং এক গল্ফ কোর্টে আছে এবং ঠিক তখনই সেখানে চ্যানও এসে পৌঁছায়। এখন এটা কেভিনের ভাগ্য না, চ্যানের দুর্ভাগ্য ছিল, কারণ এখন পর্যন্ত চ্যানের বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যায়নি এবং পুলিশ যদি জানতো চ্যান জড়িত, তবে তারা তাকে ধরতে পারবে না, কারণ তাদের হাতে কোনো প্রমাণ ছিল না। কিন্তু ঠিক তখনই চ্যান তার নিজের পায়ে কুড়ুল মারতে শুরু করে, কারণ পাং তার ভাই ওয়াই এর সাথে যা করেছে তার প্রতিশোধ নিতে চায়। চ্যান এসে পাং এবং তার সহকর্মীকে গুলি করে হত্যা করে। এদিকে কেভিন পাং এর গাড়ির ক্যামেরা রেকর্ড করে রেখেছিল, যার কারণে এই সমস্ত ঘটনাগুলি ক্যামেরায় রেকর্ড হয়ে যায়, কারণ চ্যান গাড়ির সামনে এসে তাদের হত্যা করেছিল। এইভাবে কেভিনের হাতে চ্যানের বিরুদ্ধে এক দুর্দান্ত প্রমাণ চলে আসে এবং সে সেই প্রমাণ এবং চ্যানের লাইভ অবস্থান পুলিশ অফিসারদের কাছে পাঠিয়ে দেয়। এরপর পুলিশ অফিসাররা চ্যানকে ধরতে যায়, তবে চ্যান খুবই চতুর। সে বুঝতে পারে যে তার ফোনের মাধ্যমে তাকে ট্র্যাক করা হচ্ছে, তাই সে মাঝপথে নিজের ফোনটি ফেলে দেয়। এরপর কেভিন আবার এক ডেড ইন্ডে চলে আসে, ভাবতে থাকে কিভাবে চ্যানকে ধরা যাবে। তখন হঠাৎ কেভিনের মনে পড়ে যে চ্যানের অফিসে একটি মেডিসিনের বক্স দেখেছিল এবং এটি সেই একই মেডিসিন যেটি সে তার মেয়ে ববির জন্য আনে, অর্থাৎ চ্যানও সেই কোম্পানির মেডিসিন ব্যবহার করে যেখানে কেভিন এই মেডিসিনটি কিনে। এরপর কেভিন দ্রুত সেই কোম্পানির সার্ভার হ্যাক করে এবং চেক করে দেখে যে চ্যান কোথায় এই মেডিসিনের ডেলিভারি ম্যানেজ করেছে। সেখানে তিনি একটি পুরনো বিল্ডিং এর ঠিকানা পেয়ে যায়, যা সেই জায়গা যেখানে চ্যান তার ভাই ওয়াইকে রেখেছিল। আসলে ওয়াই মারা যায়নি, তার শারীরিক অবস্থা খুবই খারাপ ছিল। কেভিন এই ঠিকানায় অফিসারদের দিয়ে দেয় এবং নিজেও সেখানে পৌঁছে যায়, যেখানে সে চ্যানকে দেখতে পায় এবং তার ভাই ওয়াইও ছিল, যার অবস্থা খুবই খারাপ ছিল। তবে এখানে চ্যান কেভিনকে
চ্যানকে গুলি করার চেষ্টা করে এবং তাদের মধ্যে ঝগড়া হয়, যার ফলে ভুলবশত ওয়াই এরও শরীরে গুলি লেগে সে মারা যায়। এবার চ্যানের রাগ আরো তীব্র হয়ে ওঠে এবং সে কেভিনকে হত্যা করার চেষ্টা করে, কিন্তু ঠিক সময়েই অফিসাররা এসে তাকে গ্রেফতার করে এবং অবশেষে চ্যানকে ধরতে সক্ষম হয়। এর সাথে চ্যানের অধ্যায় শেষ হয় এবং গল্পের শেষে আমরা কেভিন ববিকে কোডিং শেখাতে দেখতে পাই। এখানে আমরা দেখতে পাই যে এখন ববিও কেভিনের মতোই ইন্টারনেটের দুনিয়ায় প্রবেশ করছে এবং এভাবেই বন্ধুরা এই সিনেমার সমাপ্তি ঘটে। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে।